ছোটবেলায় আমরা একটি শব্দবন্ধ প্রায়শই শুনেছি, সেটা ভাঙা মার। কালকে বাংলাদেশের এমন একটি ভিডিও আন্তর্জাতিক সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ল, যেখানে সেই সেটা ভাঙা মার অর্থাৎ গণধোলাইয়ের স্মৃতি কিন্তু সামনে চলে এলো। কালকে বাংলাদেশের ছাত্রদের নিয়ে যে তৈরি এনসিপি, ন্যাশনাল কমেডি পার্টি কিংবা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, যেভাবেই আখ্যা করবেন আপনাদের বিষয়, তারা চাঁদাবাজি করতে গিয়ে রীতিমতো গণধোলাইয়ের মুখোমুখি হলেন। কালকে একটি ভিডিও নিয়ে বাংলাদেশ রীতিমতো তোলপাড় হয়ে গেল, যেখানে দেখা যাচ্ছে ছাত্র দলের ছাত্রদের দলের এক প্রতিনিধি প্রায় 7.5 লাখ টাকার ডোনেশন, কোট আনকোট ডোনেশন বলছে, চাঁদাবাজি করছে। এবং সাধারণ মানুষ কার্যত প্রথম দিকে এই চাঁদাবাজি, এই জুলুমকে প্রশ্রয় দিলেও পরবর্তীকালে একটি ভিডিও ক্লিপিংসে দেখা গেল ছাত্র দলের অন্যতম নেতা নাহিদ, তিনি গণধোলাইয়ের ভয়ে পালাতে শুরু করলেন। এরপর যখন আমরা ওইখান থেকে চলে আসছিলাম ডাক্তার কোর্টে, ওইখানে আবার দ্বিতীয়বার আমাদেরকে বাধা দিচ্ছে। এক পর্যায়ে নাহিদ ইসলাম ভীত হয়ে তাকে সেভ করে দৌড়ে পালিয়ে তাদেরকে নিয়ে এখান থেকে গাড়ি করে চলে গেছে। এই দুটো ঘটনা আসলে বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থার রিফ্লেকশন। তাই আজকে এই ভিডিওটি আমি এই দুটো ঘটনাকে দিয়েই শুরু করলাম, এবং এই ভিডিও শেষ অবধি যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন একদিকে ডিপ্লোম্যাটিক স্তরে যখন মোহাম্মদ ইউনূসের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে, তখন মোহাম্মদ ইউনূস যাদের কাঁধে ভর দিয়ে চেয়ার আগলে আছেন, তাদের অবস্থাও বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে অত্যন্ত খারাপ জায়গায় কিন্তু চলে গেছে। কেন আমি বাংলাদেশ পর্বে আজকে প্রথমেই বাংলাদেশের কথাটা বললাম? ভারতের অ্যাঙ্গেল কি আছে? নিঃসন্দেহে আছে। বর্তমানে ভারতের জিওপলিটিক্যাল সিনারিওতে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি টাইম, কারণ ভারতের স্বরাষ্ট্র, যিনি দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র সেনাবাহিনী স্বরাষ্ট্র প্রধান, তিনি সরাসরি বলেছেন এই যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের যে জোট তৈরি করছে, তা কিন্তু ভারতের কাছেই কনসার্নিং। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই জোটের ষড়যন্ত্রটাও কিন্তু কালকে ভেস্তে গেছে মোহাম্মদ ইউনূসের, কারণ নেপাল সরাসরি জানিয়েছে তারা ভারতকে ছাড়া কোনো অর্গানাইজেশনে থাকবে না। যদি সার্ক না রিভাইভ হয়, তাহলে চীন, বাংলাদেশ কিংবা পাকিস্তানে তৈরি সাউথ ব্লক অর্গানাইজেশনে নেপাল ঢুকবে না। ডিপ্লোম্যাটিক স্তর তো উত্তাল। বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স আসলে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে তা জানার জন্য অধীর আগ্রহে আন্তর্জাতিক অনেক দেশই কিন্তু অপেক্ষা করছে। একটি একটি করে পর্ব আপনাদের সামনে রাখছি। কালকে সকলের আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এনসিপির এক ছাত্র নেতা একজনের থেকে চাঁদা চাইছেন, অথচ এই নাহিদ ইসলামরা কথায় কথায় চাঁদাবাজির অভিযোগ তোলে আওয়ামী লীগের উপর। কালকেও একটি সভায় আমি শুনছিলাম নাহিদরা বলছেন চাঁদা দেব না, জোর জুলুম আগের পার্টি করতো, আপনারা কাউকে চাঁদা দেবেন না, অথচ তাদের দলেরই নেতারা চাঁদা চাইতে নেমে গেছেন। প্রথম অবস্থায় তারা চাঁদা পেলেন, পরের ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় ছাত্র নেতারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লেন, এবং পটুয়াখালীর একটি সভা থেকে সাধারণ মানুষের মারের ভয়ে নাহিদ ইসলাম রীতিমতো পালিয়ে গেলেন। সেই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন নাহিদ ইসলাম সাধারণ মানুষের ভয়ে বাইকের উপর চড়ে এলেন, এবং বাইকের উপর চড়ে তিনি তার ব্যক্তিগত গাড়ি অবধি এলেন এবং সাধারণ মানুষের থেকে পালিয়ে বাঁচলেন। এবার বাংলাদেশের সাধারণ নাগরিকরা একটু ভাবার বোধহয় সময়টা সত্যি এসছে, যে যাদের উপর তারা ভরসা করলেন তারা আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে চলে গেল। কালকে বাংলাদেশে বিখ্যাত এক জার্নালিস্ট, তার নাম সালাউদ্দিন সোয়েব চৌধুরী, তিনি দুরন্ত একটি লেখা লিখেছেন। আমি এই লেখার একটু ছোটখাটো ব্যাখ্যা আপনাদের সামনে রাখতে চাই, এবং আপনারা বুঝবেন এক্স্যাক্টলি এই মুহূর্তে বাংলাদেশের আসল অবস্থাটা ঠিক কি। তিনি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আন্তর্জাতিক স্তরে রেখেছেন, এবং এই যে পয়েন্ট রাখা হয়েছে, এই পয়েন্টগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন আসলে বাংলাদেশের এই পলিটিক্স আসলে ভারতের কাছেও কিন্তু চ্যালেঞ্জিং একটা বিষয়। কেন আমি বলছি? সেখানে সোয়েব চৌধুরী পরিষ্কার বলেছেন বাংলাদেশ পরবর্তীকালে আফগানিস্তানে বদলে যাচ্ছে।
আফগানিস্তানে যেরকম রেজিম চেঞ্জ হয়েছিল, ডিপ স্টেট ঠিক সেভাবে বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে। এবং এই মোহাম্মদ ইউনূসের রেজিমকে কোনোভাবেই ভারতের বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা উচিত নয়। বাংলাদেশের সেনাবাহিনীর কথা তিনি বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার দিকে সংখ্যাগরিষ্ঠ সেনাবাহিনীর সদস্যরা আছে, কিন্তু এই সেনাবাহিনীর মধ্যেই 30% মানুষ জামাতপন্থীতে বিশ্বাস করে, র্যাডিকালাইজড হয়ে গেছে। তারা সন্ত্রাসবাদের সমর্থক। পরিষ্কার বলা হয়েছে, এই জন্য সেনাপ্রধান হয়তো 100% নিশ্চিত হয়ে মোহাম্মদ ইউনূসকে সরাতে চাইছেন না। এই লেখায় আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি দেখতে পেলাম, যেখানে তিনি বলেছেন এই 10.5 মাসে বাংলাদেশে নট এ সিঙ্গেল ফরেন ইনভেস্টমেন্ট এসছে। অর্থাৎ বিদেশের পক্ষ থেকে যে বিনিয়োগ আসতো বাংলাদেশের শেয়ার মার্কেট, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে, একটা টাকাও মোহাম্মদ ইউনূস আনতে পারেননি। উল্টে তিনি দেশ বিদেশে গিয়ে সরকারের কোষাগারের অর্থ অপচয় করেছেন। সেখানে আরো তিনি বলেছেন বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে শেষ 10 মাসে বিশাল পরিমাণে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের বস্ত্রশিল্প শেষ, বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণভাবে রসাতলে পাঠিয়ে দিয়েছেন এই মোহাম্মদ ইউনূস। পাশাপাশি এই সমগ্র আর্টিকেলটা কেন ইম্পর্টেন্ট ভারতের জন্য, কারণ সেখানে তিনি বাংলাদেশের এক হারির খবরকে ফাঁস করে দিয়েছেন। সেখানে তিনি বলছেন আইএসআই এর কর্তারা বাংলাদেশে এসেছিলেন কিছুদিন আগে, এবং সেই আইএসআই এর কর্তারা এসে বিদ্রোহী একাধিক গ্রুপের সঙ্গে মিটিং করেছেন, এবং সেই মিটিং করার পর তারা ভারত বিরোধী একাধিক চক্রান্ত করতে শুরু করেছেন, এবং বাংলাদেশ সেনাবাহিনীর একাংশকে, বাংলাদেশের একাধিক বিদ্রোহী গ্রুপকে কার্যত আইএসআই মানে পাকিস্তান এবং কিছুটা চায়না চালানোর চেষ্টা করছে, যা ভারতের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। এই লেখা যখন আমি পড়ছিলাম, বিশ্বাস করুন এই লেখার মধ্যে সবটাই যে অজানা কিছু লেখা সেটা নয়, আমরা জানতাম, কিন্তু এই ধরনের ব্যক্তিত্ব যখন বাংলাদেশের অরিজিনাল চিত্রটা আন্তর্জাতিক সমাজ মাধ্যমে মেলে ধরেন, তখন কিন্তু মোহাম্মদ ইউনূসের আসল মুখোশ সকলের সামনে উন্মোচিত হয়ে যায়। এবং আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে শেষ 10 মাস বাংলাদেশ সম্পূর্ণভাবে নরকে পরিণত হলো, তা রিভাইভ করার ক্ষমতা পরবর্তী কোনো শাসক দলের থাকবে বলে অন্তত এই আত্মবিশ্বাস এই মুহূর্তে আসছে না। তবে নাহিদরা বুঝতে পেরেছেন খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে। যে নাহিদ কালকে বিএসএফ কে হুঁশিয়ারি দিচ্ছিলেন, যে নাহিদ বলেছিলেন ঘাস কাটতে গেছে ভারতের বর্ডারে এবং ঘাস কাটতে যাওয়ার পরে তাদেরকে মেরে দিয়েছে বিএসএফ, সেই নাহিদকে পালিয়ে যেতে হলো বাংলাদেশের মানুষের গণধোলাইয়ের হাত থেকে বাঁচার জন্য। এই নাহিদরা কথায় কথায় যমুনার বাইরে ধর্ণা দিতেন, কথায় কথায় যার তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে জেলে পুরতেন। এই নাহিদরা কথায় কথায় ভারত বিরোধিতাকে আশ্রয় করে চেয়ার আগলে রাখতেন। আজকে সেই নাহিদরাই মানুষদের তাড়া খেয়ে গণধোলাইয়ের ভয়ে বাইকে করে পালাচ্ছেন। এই হলো বাংলাদেশের সামগ্রিক চিত্র, যা আফগানিস্তান হিসাবে চিহ্নিত করতে চেয়েছেন বাংলাদেশের অ্যাওয়ার্ড উইনিং সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী। পাশাপাশি কালকে ভারতের পক্ষ থেকে একটি কার্ড খেলে দেওয়া হয়েছে, সেখানে নেপালকে কনফিডেন্সে নিয়ে নিয়েছে ভারত। আপনারা জানেন নেপালে ভারত লাগাতার ইনভেস্টমেন্ট করে, এবং নেপালের এই সরকার, যারা প্রথম দিকে ভারত বিরোধিতা করলেও বর্তমানে ভারতের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক মেনটেন করছে। দেখুন, কিছুটা শ্রীলঙ্কার সরকারের মতো নেপালের সরকারের মিল পাবেন আপনারা। শ্রীলঙ্কার বর্তমানে কমিউনিস্ট সরকার প্রথম থেকেই ভারত বিরোধিতা করেছে কিছু ক্ষেত্রে, কিন্তু বর্তমানে এই শ্রীলঙ্কা জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কার মাটি ব্যবহার করে ভারতের বিপক্ষে কেউ চক্রান্ত করতে পারবে না। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে শ্রীলঙ্কায় গেছেন, এবং 3 মাস আগে শ্রীলঙ্কার সঙ্গে ভারতবর্ষের একাধিক চুক্তি হয়েছে, যা শ্রীলঙ্কা বুঝিয়ে দিয়েছে তারা চায়নার আগ্রাসন নীতি থেকে বাইরে আসতে চায়। নেপালের সিনারিওটাও একদম শ্রীলঙ্কার মতো। তারা প্রথম থেকেই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে কাজে লাগাতে চাইছেন, কিন্তু ক্ষমতায় বসেই তারা ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত জোরদার করেছেন, এবং কালকে তারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা সার্ক ভারত ছাড়া কল্পনাই করে না। এমনকি এই যে ব্লক তৈরি হয়েছে সাউথ এশিয়া ব্লক, যে ব্লক চায়না, পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে তৈরি করার চেষ্টা করেছে মোহাম্মদ ইউনূস এবং চায়না, সেই ব্লকে তারা ঢুকবে না। অর্থাৎ ভারতের নিঃসন্দেহে ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ সাউথ ইস্ট এশিয়ার যে ঠিক কতটা আছে তা কিন্তু কালকে প্রমাণ পাওয়া গেল
নেপালের এই স্টেটমেন্টে। কাটা দিয়ে কাটা তোলা হয়তো এটাকেই বলে, যে তোমরা ভেবেছিলে ভারতের বিপক্ষে এক জোট তৈরি করব, সার্কের ডুপ্লিকেট এক অর্গানাইজেশন বানাবো যেখানে ভারত ছাড়া সবাই থাকবে, তোমরা নেপালকে পাবে, তোমরা ভুটানকে পাবে, তোমরা মালদ্বীপসকে পাবে, তোমরা অনেককে পেয়ে যাবে ভেবেছিলে, মায়ানমারকে পাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন একের পর এক আন্তর্জাতিক রাষ্ট্র এই চায়না, পাকিস্তান এবং বাংলাদেশের এই যে সাউথ ব্লক, এই ব্লক থেকে পিছনে সরে আসছে। আর এই ব্লক যদি সত্যি অ্যাক্টিভলি কাজ করে, ভারত এবং আমেরিকা দুজনেরই কিন্তু ইন্দো প্যাসিফিকে তাদের যে জিওপলিটিক্যাল অবস্থান সেটাকে চ্যালেঞ্জ জানাবে। কিন্তু চ্যালেঞ্জ জানানোর মতো জায়গাতেই গেল না, তার আগেই নেপাল বলে দিল তারা ভারতের পিছনে ছুরিটা মারতে পারবে না, অর্থাৎ তারা ছুরিটা ঢুকিয়ে দিল বাংলাদেশের বুকে। এই নেপালে কিন্তু হাইড্রো পাওয়ার প্রজেক্ট ভারতবর্ষ ইনভেস্ট করে বানিয়েছে। তারা যে ইলেকট্রিসিটি তৈরি করছে নেপাল, সেই নেপাল ইলেকট্রিসিটি বাংলাদেশকে কিন্তু বিক্রি করছে। কিন্তু এখানে একটা গ্যারাকল আছে, তারা সরাসরি বাংলাদেশে কিন্তু সেই বিদ্যুৎ পাঠাতে পারে না, তারা ভারতবর্ষকে ট্রানজিট করিডোর হিসাবে ব্যবহার করে। অর্থাৎ সেই বিদ্যুৎ প্রথমে ভারতে আসে, ভারত পাঠায় বাংলাদেশকে। আজকে সেই নেপালকে একসঙ্গে নিয়ে ভারতের পিছনে ছুরি মারতে গেছিলেন মোহাম্মদ ইউনেস, যা কার্যত ভেস্তে দিল নেপাল। এবং ভারতবর্ষ যেভাবে নেপালকে কনফিডেন্স দিল, একের পর এক ইনভেস্টমেন্ট নেপালে বাড়ালো, নেপাল পাল্টা বলল আমরা কোনোভাবেই চীন এবং বাংলাদেশের এই সাউথ ব্লকে ঢুকবো না। নিঃসন্দেহে বড় ডেভেলপমেন্ট। এরপরে পাল্টা কি চাল দেয় চীন, পাকিস্তান, বাংলাদেশ, তা তো দেখার জন্য অনেকেই বসে থাকবেন। তবে এই সাউথ ইস্ট এশিয়ার ডিপ্লোম্যাটিক পলিসি ক্রমাগত যে বদলাচ্ছে তা তো বলাই যায়। অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।